হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে খরা ও বন্যার কারণ আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। প্রথমেই ভূমিকা। খরা ও বন্যা হলো দুটি বড় প্রাকৃতিক দুর্যোগ। দুটি মানুষের জীবন, চাষবাস এবং অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে। জলবায়ুর পরিবর্তন এবং মানুষের কিছু ভুল কাজের কারণে এই দুর্যোগগুলি আরও বেশি হচ্ছে। যদিও এগুলো প্রাকৃতিক ঘটনা, মানুষের কিছু কাজ এদের তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে। দেখো খরার কারণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টির অভাব। অনেক দিন ধরে যদি স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয় তবে খরা হয়, এটি খরার প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের জল গরম হলে আবহাওয়ার পরিবর্তন হয়, যার ফলে অনেক জায়গায় যেমন ভারতে বৃষ্টি কমে যায়। তারপর বন কাটা। গাছপালা কেটে ফেলার কারণে মাটি জল ধরে রাখতে পারে না, এর ফলে স্থানীয়ভাবে বৃষ্টির ধরন বদলে যায়। তারপরে অতিরিক্ত জল ব্যবহার। চাষবাস, কারখানা এবং বাড়িতে অতিরিক্ত জল ব্যবহার করার ফলে মাটির নিচের জলের স্তর নেমে যায় এবং জলাধারগুলো শুকিয়ে যায়। এবার বন্যার কারণ দেখো। বন্যার কারণ কি বলা হচ্ছে দেখো, প্রচুর বৃষ্টি। প্রথম পয়েন্ট এখানে কি বলা হচ্ছে দেখো, খুব কম সময় অনেক বেশি বৃষ্টি হলে নদী ও জলাশয় উপচে পড়ে বন্যা হয়। তারপরে দেখো নদীতে পলি জমা। নদীর তলদেশে পলি জমে নদী অগভীর হয়ে যায়, ফলে সামান্য বৃষ্টিতেই নদীর জল পাড় ভেঙে যায়। বলছে নদীর জলে পাড় ভেঙে যায়। তারপর দেখো বাঁধ ভেঙে যাওয়া। যদি পুরনো বা দুর্বল বাঁধ ভেঙে যায় তাহলে হঠাৎ করে প্রচুর জল নিচে নেমে এসে বন্যা ঘটায়। তারপরে শহরে অপরিকল্পিত উন্নয়ন। যেখানে সেখানে রাস্তাঘাট বা বাড়ি তৈরি করলে এবং পুকুর ভরাট করে দিলে বৃষ্টির জল বেরোতে পারে না, ফলে শহরের মধ্যে বন্যা হয়। তোমরা দেখেছো এই কিছুদিন আগেই কলকাতার যে অবস্থাটা হলো সেটাই এই কারণেই হয়েছে। এবার হচ্ছে উপসংহার। এখানে কি বলা হচ্ছে দেখো, খরা ও বন্যা দুটোই মানব জাতির জন্য বড় সমস্যা। এই সমস্যার মোকাবিলা জলবায়ু পরিবর্তনের জন্য সচেতন থাকা, জল ঠিকভাবে ব্যবহার করা, বেশি করে গাছ লাগানো এবং বন্যার জন্য ভালো পরিকাঠামো তৈরি করা খুবই জরুরি। যদি আমরা সবাই মিলে পরিকল্পনা করে কাজ করি তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব। এবার সেকেন্ড প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে চাইছো, নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো এই প্রশ্নটা কি আছে, জল সম্পদ নিয়ে অন্তরাজ্য এবং অন্তরাষ্ট্রীয় সংঘাত। অন্তরাজ্য মানে কি, রাজ্য এবং রাজ্যের মধ্যে সংঘাত, এবং অন্তরাষ্ট্রীয় মানে একটা রাষ্ট্র অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সংঘাত, মানে ঝগড়া বিবাদ, এটাকে বলা হচ্ছে। এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেবে প্রথমে। জল একটি অত্যন্ত প্রয়োজনীয় সম্পদ। পৃথিবীর সব জায়গায় জল সমানভাবে নেই, আর এই অসম বন্টনের কারণে বিভিন্ন রাজ্য বা দেশের মধ্যে প্রায়ই ঝগড়া লাগে। যখন কোনো নদী বা জলাশয় একাধিক রাজ্য বা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সেই জল ব্যবহার করা নিয়ে সমস্যা দেখা দেয়। এবারে অন্তরাজ্য সংঘাত। ভারতের মধ্যে কি বলা হচ্ছে দেখো, কাবেরী নদীর জল বিবাদ। ভারতের কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে কাবেরী নদীর জল ভাগাভাগি নিয়ে অনেক দিনের বিবাদ আছে। তামিলনাড়ুর চাষবাসের জন্য এই নদীর জল খুব দরকার। অন্যদিকে কর্ণাটক নিজের প্রয়োজনে এই নদীর ওপরে বাঁধ তৈরি করতে চায়। এই বিবাদ মেটাতে আদালত অনেকবার রায় দিয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সমাধান হয়নি। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে অন্তরাষ্ট্রীয় সংঘাত অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে। এখানে প্রথম বলা হচ্ছে ভারত বাংলাদেশ। গঙ্গা তিস্তা নদী। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা ও তিস্তা নদীর জল নিয়ে বিরোধ রয়েছে। ভারতে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমি বাংলাদেশের গঙ্গার নিম্ন অববাহিকায় জলের প্রবাহ কমে যায়। একইভাবে তিস্তা নদীর জল বন্টন নিয়ে এখনও কোনো স্থায়ী চুক্তি হয়নি, যার ফলে শুষ্ক মৌসুমি বায়ুর উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে চাষাবাদ ব্যাহত হয়। সেকেন্ড এখানে কি বলা হচ্ছে দেখো, ভারত পাকিস্তানের মধ্যে সমস্যা।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জল ভাগাভাগি নিয়ে ঐতিহাসিক বিবাদ আছে। 1960 সালে সিন্ধু জল চুক্তি অনুযায়ী বেশিরভাগ জল ব্যবহারের অধিকার পাকিস্তানকে দেওয়া হয়েছে। তবে ভারত যখন ঝিলাম ও চেনাব নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে, পাকিস্তান তখন অভিযোগ করে যে এটি চুক্তির লঙ্ঘন। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, জলের ভাগাভাগি নিয়ে রাজ্য বা দেশগুলোর মধ্যে ঝগড়া হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য একটি সঠিক বা সবার জন্য ন্যায্য জল বন্টনের নীতি দরকার। সেই সাথে সব পক্ষকে একসাথে বসে আলোচনা করা উচিত, যাতে জলকে একটি সাধারণ সম্পদ হিসাবে দেখে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। এবং আজকের ক্লাসের শেষ যে প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে। প্রশ্নটা হচ্ছে সবুজ শক্তি কী, আর এর সঙ্গেই আছে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কী। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে। ভূমিকা কী দেখো, পরিবেশকে বাঁচাতে হলে আমাদের দুটো বিষয়ে মনোযোগ দিতে হবে: পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের সঠিক হিসাব রাখা। সবুজ শক্তি হলো এমন শক্তি যা পরিবেশের ক্ষতি করে না, আর প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক হিসেবের মধ্যে আনার একটি পদ্ধতি। এই দুটি ধারণা টেকসই উন্নয়নের জন্য খুবই জরুরি। তারপরে কি বলা হচ্ছে দেখো, সবুজ শক্তি। সবুজ শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা তৈরি করলে পরিবেশের তেমন কোনো ক্ষতি হয় না। এই শক্তিগুলি সাধারণত বারবার ব্যবহার করা যায় বা নবীকরণযোগ্য। এই শক্তি কার্বন নির্গমন কমাতে এবং জলবায়ুর পরিবর্তন ঠেকাতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি। এবারে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি দেখে নাও। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো এমন একটি হিসাব পদ্ধতি যার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে প্রাকৃতিক সম্পদের মূল্য ও তার ক্ষতির হিসাব যুক্ত করা হয়। সাধারণত অর্থনৈতিক হিসাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বা ক্ষতির হিসাব রাখা হয় না, তাই তাদের প্রাকৃতিক অর্থনৈতিক অবস্থা বোঝা যায় না। এবারে দেখো এর গুরুত্ব কি বলা হচ্ছে, প্রকৃত উন্নয়ন বোঝা। এই পদ্ধতিতে অর্থনৈতিক হিসাবের সাথে প্রাকৃতিক সম্পদের ক্ষতির খরচও যুক্ত করা হয়, ফলে দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র পাওয়া যায়। তারপরে 2 নম্বর বলা হচ্ছে সঠিক নীতি তৈরি। সরকার এই হিসাব দেখে বুঝতে পারে যে কোন সম্পদ ফুরিয়ে যাচ্ছে এবং তা বাঁচানোর জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত। উপসংহার দেখো, উপসংহারে বলা হচ্ছে সবুজ শক্তি ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং এই দুটি বিষয় পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য খুব জরুরি। সবুজ শক্তির ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমে, আর প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং আমাদের অর্থনৈতিক কাজের পরিবেশগত প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। এই দুটি বিষয়ের গুরুত্ব আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে পারি। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।